আজকের বিষয় বাত, পিত্ত, কফ। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিও কেউ স্ক্রিপ্ট করে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনাদের আজকের ভিডিওতে অনেক শেখার আছে, জানার আছে। আমাদের এই শরীর বাত, পিত্ত, কফ তিনটি ভাগে বিভক্ত। কি অদ্ভুত দেখুন, আমরা কি জানি? আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের এই শরীরটা আবার বাত, পিত্ত, কফ তিনটে ভাগে বিভক্ত। মজার জিনিস, ইন্টারেস্টিং জিনিস, খুব ইন্টারেস্টিং ভিডিও। তাহলে বাত 82 প্রকারের, পিত্ত 48 প্রকারের, আর কফ 18 থেকে 20 প্রকারের। বাবা রে, এ আবার এত সংখ্যা কোথা থেকে দিলেন দিদি? আবার এ তো আমরা কোনোদিনও শুনিনি এইসব কথা। আজকে শুনবেন, সবই শুনবেন, আর সবটাই বুঝবেন, জানবেন, ভিডিওকে শেয়ার করবেন। তবেই তো আর মানুষ বুঝতে পারবে যে আমাদের শরীরের মধ্যে কি কি আছে। তাহলে বাতের স্থান কোথায়? বাতের তো একটা জায়গা আছে না, তার জায়গাটা কোথায়? নাভি থেকে পা পর্যন্ত বাত। বাহ, কারণ দেখবেন সবাই তো হাঁটুর ব্যথা, হাঁটু মানেই তো বাত, পা মানেই তো বাত। তাহলে বাতের স্থান নাভি থেকে পা পর্যন্ত বাত। আবার পিত্তর জায়গাটা কোথায় দিদি? একটু বলুন তাড়াতাড়ি, পিত্ত কোথায় থাকে? আমরা তো সব ছটপট করছি পিত্তকে দেখার জন্য। পুরো পিত্ত নাভি থেকে হৃদয় পর্যন্ত, হৃদয়ের নিচ পর্যন্ত, এটা পিত্তর জায়গা। আর কফের জায়গা কোথায়? কফ হচ্ছে হার্টের ওপর থেকে, হৃদয়ের ওপর থেকে মস্তিষ্ক পর্যন্ত স্থান হচ্ছে কফ। তাহলে বাত বাড়ে কখন? বাত বাড়ে সকালে। পিত্ত বাড়ে কখন? পিত্ত বাড়ে দুপুরে। কফ বাড়ে কখন? কফ বাড়ে রাত্রে। তাহলে বাত, পিত্ত, কফ মোট আমাদের 148 প্রকারের রোগ, 48 থেকে 50। আপনাদের স্থান বললাম কোথায় থাকে, এদের কখন উৎপাদ বেশি হয়। এবার শুনুন তাহলে, বাত বাড়ে কখন? বাড়ে ভোরবেলায়। ভোরেই তো আমরা বলি না, রাত্রে বলি আর ভোরবেলা বলি। বাবারে মারে ব্যথা 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 আর ব্যথা, সারাটা রাত ব্যথা যন্ত্রণায় ঘুমোতে পারলেন না, যখন উঠছেন উঠতেই পারছেন না, এতটা আপনার বাতের প্রকোপ বেড়ে গেছে। তাহলে বাতকে দমন করবেন কিভাবে? আরে বাবা, মালিশ, তেল মালিশ, তেল মালিশে বাত দমন হবে। পিত্ত বাড়ে কখন? পিত্ত বাড়ে দুপুর বেলায় খাওয়ার পরে। পিত্ত কিন্তু দুপুরে বাড়ে। কি করে বাড়ে দিদি? খাবার পর ঘ্যাও ঘ্যাও ঘ্যাও, বুঝতেই পারছেন। পিত্ত যখন বাড়ে, পিত্তকে কি করে দমাবেন? পিত্ত দমাবেন, পিত্তকে তো দমাতে হবে, পিত্তকে তো ঠিক করতে হবে। বমি, ভোমেটে বমি করলে আপনার পিত্তের প্রকোপ কমবে। আর কফ, কফ কখন বাড়ে? কফ বাড়ে রাত্রিবেলায়। দেখুন, আপনি দেখছেন যে আপনার বাচ্চাটা সারাদিন খেললো, সারাটা দিন মানে সে খেলা করলো, স্কুলে গেলো, পড়াশোনা করলো, খাওয়া দাওয়া করলো, কিন্তু সারাদিনে তার কোনো সর্দি কাশি ছিল না। কিন্তু যে রাত্রিবেলা এলো না, রাত্রিবেলায় তার সর্দি কাশি বাড়লো। তাহলে আপনি কফকে কিভাবে কমাবেন? কফের যে প্রকোপটা বেড়ে গেছে, কফের প্রকোপ কমবে তখনই যখনই আপনারা ঠিকভাবে টাইমে ঘুমোবেন। ঘুম যদি ঠিক হয়, কফ তাহলে ঠান্ডা হবে। আর ঘুম যদি না ঠিক হয়,
কফ কোনো দিনও ঠান্ডা হবে, কফের প্রকোপ বেড়ে যাবে। এই কফের প্রকোপ থেকেই কিন্তু অনেক বড় বড় হার্ট অ্যাটাক কফের প্রকোপ, স্ট্রোক কফের প্রকোপ। আমরা বলি হার্ট অ্যাটাক বায়ু থেকে, কিন্তু কফের প্রকোপও আছে হার্ট অ্যাটাকে। তাহলে কফকে শান্ত রাখতে গেলে ঘুমোতে হবে ভালো, পিত্তকে শান্ত রাখতে গেলে বমি করতে হবে, বাতকে শান্ত রাখতে গেলে মালিশ করতে হবে। কি সৃষ্টি! মালিশ কখন করবেন, মালিশ কি দিয়ে করবেন? তাহলে মালিশ কি দিয়ে করবেন, মালিশ কখন করবেন, কিভাবে করবেন? মালিশ করবেন তেল দিয়ে। আপনারা তো বাজারে যান না, গিয়ে নামি দামি কোম্পানির তেল কেনেন তো, মানে গিন্নি বাড়ি থেকে বলে দিল দাদাকে, ভালো তেলটা কিন্তু নিয়ে এসো, আমার ভীষণ ব্যথা, আমার ভীষণ ব্যথা, ভালো তেল এনো। দাদা সারা বাজার খুঁজতে খুঁজতে সব থেকে ভালো তেল নিয়ে এলো, মালিশ করলো, কিন্তু কমলো না। আজ আপনাদের একটা মালিশের তেল আপনারা জানেন, তবু আপনাদের আবারও বলে দিচ্ছি। সর্ষের তেল 100 গ্রাম, 2টো পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, অল্প আদা, 1 চামচে কালো জিরে, 1 চামচে জোয়ান, 1 চামচে মেথি। আমি অনেকগুলো তেলের কথা আপনাদের আজকে বলবো। এগুলো দিয়ে ভালো করে গ্যাসে ফোটাবেন। আপনারা তো সবাই জানেন তেলের, মালিশের তেল আগে তেল ফোটাতে হবে, তারপরে পেঁয়াজ থেতো করে, আদা থেতো করে, রসুন থেতো করে দেবেন, কালো জিরে দেবেন, জোয়ান দেবেন, মেথি দেবেন, দিয়ে খুব ভালো করে তেলটা ফুটবে। ফোটার পর একটু হিং দেবেন, কড়াইটা নামাবেন, নামিয়ে ভালো করে ঠান্ডা হবে, একটা শিশির মধ্যে ছেঁকবেন, ছেঁকে নিয়ে তার মধ্যে একটু কর্পূর দেবেন, কর্পূর দিয়ে সেই তেলটা প্রতিদিন রোদ্দুরে দেবেন। তেল কিন্তু গরম করে মালিশ করবেন না, তেল গরম করে মালিশ করবেন না। তাহলে তেলটা রোদ্দুরে দেবেন, ওই রোদ্দুরে দেওয়া তেলটা প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মালিশ। ঘুম থেকে উঠেছেন বাপরে মারে বলে বাবা মা চলে গেছে অনেক দিন আগে, আমরা বাবা মাকে ডাকি জানেন, বিপদে পড়লে ভাই বাবা মাই বাঁচায়। তাহলে আপনি বাবা মাকে ডেকেছেন, মা বাঁচাও, বাবা আর পাচ্ছি না, মা পাচ্ছি না, বাবা পাচ্ছি না, আবার মালিশ করুন। এবার আপনি মালিশ করার পর বিছানা থেকে নেবে, একটু একটু করে হাঁটুন সকালবেলা, দেখুন অনেকটা আরাম পাবেন, অনেক ভালো হবে। দেখুন এই একটা প্রসেসে তেল তৈরি করবেন, বাজারের নামি দামি কোম্পানির তেলের থেকে এই তেলের উপকার আপনি অনেক পাবেন। সর্ষের তেল নেবেন, রসুন দেবেন, রসুনকে ভালো করে তেল ফুটিয়ে একটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটা শিশির মধ্যে মানে ছেঁকে ভালো করে রেখে দেবেন, সেই তেল দিয়ে মালিশ করতে পারবেন, ভীষণ উপকার। এছাড়া রোদ্দুরে একটা ছোট্ট শিশি করে রোদ্দুরে সর্ষের তেল রোদ্দুরে দেবেন, তার মধ্যে কর্পূর দিয়ে দেবেন, কর্পূর তেলটা মালিশ করবেন, ওই তেলও কিন্তু ভীষণ উপকার। আর একটা তেলের মালিশ করবেন, অ্যারান্ডা পাতা আছে দেখবেন, যে পাতাটা ঠিক এত বড় বড় পাতা, অ্যারান্ডা পাতাকে খুব ভালো করে ধোবেন, অনেকে ভ্যারান্ডাও বলে, ওটা অ্যারান্ডায়। অ্যারান্ডা পাতাকে খুব ভালো করে ধোবেন, ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে থেতো করবেন। থেতো করে সর্ষের তেল যখন ধরুন আপনি 50 গ্রাম করে তেল নিলেন, নিয়ে তেল ফুটলে অ্যারান্ডা পাতা থেতো করাটা দিয়ে দিলেন, অ্যারান্ডা পাতার তেল তৈরি করুন। ওই অ্যারান্ডা পাতার তেলও কিন্তু ব্যথার জন্য উপকার। তাহলে বন্ধুরা, আপনাদের আজকে 4 রকমের তেলের কথা বললাম, বুঝতে পারলেন? ভালো করে না জানলে ভিডিওটা দেখে একটু লিখে নেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। বহু মানুষ কিন্তু এই রোগে এখন জর্জরিত। তাহলে মালিশ কখন করবেন, কিভাবে করবেন? মালিশ এইভাবে করবেন, দেখে নিন এইভাবে। কিন্তু যেহেতু আমাদের শরীরটা প্রচুর নার্ভ আছে, 72 কোটি 72 লক্ষ 10,200 নার্ভ, এই নার্ভগুলোকে ঠিক করতে গেলে ভালোভাবে মালিশ করবেন, ধীরে ধীরে মালিশ করবেন, এরম জোরে জোরে না, কখনো জোরে করবেন না। আপনি হয়তো ভাবছেন আমি ব্যথাতে যদি মালিশ জোরে করি আমি উপকার পাবো, ভুল আপনাদের, এই ধারণাটাই ভুল। যা কিছু করবেন ধীরে ধীরে করুন, আস্তে আস্তে করুন, আস্তে আস্তে খান, আস্তে আস্তে হাঁটুন, আস্তে আস্তে বসে বসে গ্লাসে করে জল খান। সব কিছু আমাদের একটা তাড়াহুড়ো, আমাদের জীবনটাই তাড়াহুড়ো 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 না, ধীরে ধীরে করুন না। আপনি আমার কথাগুলো শুনুন না, দেখুন আপনি ভালো থাকবেন। তাহলে ধীরে ধীরে তেল দিয়ে মালিশ করুন, পিঠে মালিশ করুন, আপনার পেছন দিকটা মালিশ করুন, সব জায়গায় আপনি নিজে করুন, কাউকে করে দিতে হবে না।
আর কারুর ভরসা করবেন না কোনোদিন। সব সময় নিজের পায়ে নিজে দাঁড়াবেন, নিজের বলে নিজে দাঁড়াবেন, সেই দাঁড়ানোটা অনেক ভালো জানেন। আপনি একে ডাকছেন একটু মালিশ করে দিয়ে যান, ওকে কেন, আপনি নিজে মালিশ করুন। আপনার হাতে ব্যথা পায়ে ব্যথা নিজে নিজে করুন, ওই ডলতে ডলতেই আপনার হাতের ব্যথা পায়ের ব্যথা ঠিক হয়ে যাবে। তাই বন্ধুরা তোমাদের বলে দিলাম কিভাবে মালিশ করবে, কিভাবে তেল করবে, কখন তেল করবে। তেল তো বুঝতেই পারছো সারাদিনই করতে পারো, মালিশ রাত্রে করবে, মালিশ কিভাবে করবে। এবার হচ্ছে পিত্ত, কি মজা মজা, আমার তো ভীষণ ভালো লাগে জানো। যে ট্রেনিং নেওয়ার পরে মানে 18-19 বছর এই ওভার হয়ে যাবে, প্রায় 19 বছর ওভার হবে, মানে ট্রেনিং নেওয়ার পর এত কিছু শিখেছি না, গুরুর কাছে এত কিছু শিখেছি, মানে কিভাবে সকালবেলায় ঘুম থেকে ওঠা আর রাত্রে শোয়া পর্যন্ত সারাদিন দিনচর্যা আহারচর্যা, ওঠা হাঁটা কথা বলা বসা, তোমাকে দেখলে মনে হবে তুমি একজন যোগী ভাই বোন। তোমার আচরণ, তোমার পোশাক, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে এই ছেলেটা অথবা মেয়েটা কিন্তু মনে হয় যোগব্যায়াম করে জানো। তাহলে বুঝতে পারছো গুরু কত কিছু শিখিয়েছে। গুরুর কাছ থেকে আমরা যা কিছু শিখেছি সব আবার মানুষের মধ্যে দিচ্ছি। কেন, আমার যোগ পরিবারের যে সদস্য আছে প্রায় 12,500-এর কাছে সদস্য আমার হবে, আমার সদস্য আমার পরিবার, আর আমার বাড়ির সদস্য আমার পরিবার। কিন্তু এখন আমার স্বামী মারা গেছেন 2024-এর 15ই জানুয়ারি। উনি মারা যাওয়ার পরে আমি সময় দিচ্ছি পরিবারে কেউ নেই, আমি একা, ছেলে অফিসে চলে গেছে, রাত্রে আসবে। তা পরিবারের সময় কিন্তু দিচ্ছি না, দিচ্ছি আমার যোগ পরিবারে যারা আছে, যে সদস্যরা আমার এত সদস্য হয়েছে, যারা আমার যোগ পরিবারের সাথে যুক্ত আছে, যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, লাইক কমেন্ট করে, যারা আমাকে ভালোবাসে, আমি তো তাদেরকে বেশি সময় দেব না। তা বন্ধুরা আমি তোমাদের সুস্থতার কথা চিন্তা করে মর্নিংয়ে লাইভ করছি ভোর 5টা, বিকেলে লাইভ করছি 4টে থেকে। কেন, তোমরা যেন সুস্থ হয়, মানুষ যেন সুস্থ হয়, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই। আমার যোগ পরিবার ছাড়া আমার সমস্ত মানুষ যেন সুস্থ হয়ে বাঁচে, রোগমুক্ত না, সুস্থভাবে জীবনযাপন করা, এ একটা অন্য জিনিস। দেখো এবার আমরা পিত্ততে আসি। পিত্ত কিভাবে কমাবে? পিত্ত বমি করতে হবে, কখন বমি করবে, কিভাবে বমি করবে? বমি করবে সকালবেলায় ঘুম থেকে উঠে মলাসন বা কুক্কুর আসনে বসবে, দেখে না, এইভাবে বসবে, এটা হচ্ছে মলাসন বা কুক্কুর আসনে বসবে। এইভাবে বসে এখানে জল রাখবে, জল রেখে সেই জলকে পান করবে প্রতিদিন মলাসন বা কুক্কুর আসনে বসে জল খা। মলাসন মানে বুঝতেই পেরেছো, তোমার জল খেতে খেতেই তোমার পুরো মলের বেগ আসবে, মলের যেই বেগ আসবে সাথে সাথে বাথরুমে গিয়ে মলমূত্র ত্যাগ করবে, ওর থেকে শান্তি আর আরাম মনে হয় কিছু নেই। যখন শরীরের ভেতর থেকে সব বেরিয়ে যাবে না, তখন ভাববে কি আরাম, আমার মতো সুখী আর খুশি কেউ নেই। তাহলে কিভাবে করবে? কুক্কুর আসন মলাসনে বসে জল খাবে, জল খেয়ে তোমরা বাথরুমে গিয়ে পটি টয়লেট করে, এবার বমি কিভাবে করবে? যেভাবে তোমাদের দেখালাম ওইভাবে 2 লিটার জল নেবে, 2 লিটার জল নিয়ে 2 গ্লাস জল খাবে, 2 গ্লাস জল খাওয়ার পরে এরমভাবে উঠে দাঁড়িয়ে এই বুড়ো আঙুলটা নাভির কাছে দেবে, 2টো আঙুল জিভে দেবে, 2টো আঙুল জিভে দেবে, পাকে একটু গ্যাপ করবে, করে এইভাবে বমি করবে। ঠিক এই তোমার বমি বেরোচ্ছে, তোমার মনে হলো তোমার আরও আছে, তুমি ওইভাবে জলের মধ্যে একটু সন্দক লবণ দিতে কিন্তু ভুলো না। এবং ওইভাবে তুমি আবার বসে তুমি আবার 3 গ্লাস কি 2 গ্লাস জল খেয়ে এবার দেখছো প্রচণ্ড রকমের বমি আসছে। এবার তুমি সব বার করো। তুমি যখনই বার করে দিলে না, তোমার ভেতর থেকে সব পিত্তি মানে নাল, ভীষণ নাল ভেতরে, দেখবে খেয়াল করে কোনোদিন বমি করে দেখো, সর্দি কফ সব বেরিয়ে গেল। তাহলে পিত্তকে দমন করবে কিভাবে? বমি করে। আর তোমাদের বলে দিয়েছি কফকে কিভাবে দমন করবে, কফকে কিভাবে ঠিক রাখবে, ঘুমোতে হবে। এখনকার ইয়ং জেনারেশনে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের আগামী ভবিষ্যৎ কিন্তু প্রচণ্ড প্রচণ্ড খারাপ। আমি কিন্তু থাকবো না, হয়তো এই ভিডিওটা তোমরা তখন দেখে বলবে যে সত্যিই তো দিদি বলেছিল। কেন, ঘুমের যে সময় আছে না, একটা নাইটে একটা হরমোন নিঃসৃত হয়, তাকে বলা হয় নাইট হরমোন।
ওই নাইট হরমোনটাকে আমরা বাধা দিচ্ছি। নাইট হরমোনকে যখনই নিঃসৃত হচ্ছে তোমার ঘুমের জন্যে, যখন তুমি বাধা দিচ্ছ, তোমার ঘুম নষ্ট হলো। কারণ রাত্রে 12টা, 1টা, 2টো, 3টে লাইফস্টাইলটা জঘন্য হয়ে গেছে একদম। সব 12টায় খাওয়া, 1টায় শোয়া, তারপরে শুতে যাওয়ার আগে 1 ঘন্টা ফোন ঘাঁটা। ঘুম নষ্ট হয়ে গেল, সারা রাত ঘুম হলো না। সারা রাত না ঘুমানোর জন্যে তোমার কফের প্রকোপটা বেড়ে গেল। এখান থেকেই রোগের সৃষ্টি। যাদের পিত্ত বেশি, পিত্ত চড়া, খাবার যখনই খাবে, খাবারকে চিবিয়ে পেস্ট করে খাবে। খেতে খেতে জল খাবে না। জল কখন খাবে? খাওয়ার আধ ঘন্টা আগে জল খাবে, খাওয়ার 1 ঘন্টা পরে জল। দেখো না, আমার কথাটা শুনে দেখো না যে তোমরা ভালো থাকো কিনা, সুস্থ থাকো কিনা। এত অ্যাসিডিটির প্রকোপ, মানুষের সমস্ত রোগ পেট থেকে। এই যে আমাদের যে 48 রকমের রোগ এই পেটের থেকে হচ্ছে। পেটকে ঠিক রাখো। পেট ঠিক থাকলে বাত ঠিক থাকবে, সব ঠিক থাকবে। সমস্ত রোগকে ঠিক রাখতে পারবে পেট যদি ঠিক রাখতে পারো। তাহলে পেটকে ঠিক রাখতে গেলে খাবারকে ঠিক, এখন মানে প্রচণ্ড ফাস্ট ফুড বাইরে থেকে সব সময় পরিবারে আসছে, সব সময় বিভিন্ন ধরনের। তো এগুলোকে তোমরা একটু বন্ধ করো। তাহলে বাত, পিত্ত, কফ অনেক বড়, জানো, অনেক বড়। মাঝে মাঝে তোমাদের এই নিয়ে ভিডিও করি, প্রচুর বলার আছে তোমাদের, এত বলার আছে না। দেখবে আমি ওই ভিডিওগুলো করতে করতে কোনো এক সময় দেখব তোমাদের মাথার মধ্যে সব আছে। আর প্রতিদিন ডিলিট করবে আর সেভ করবে। ভালো জিনিসকে সেভ করবে, খারাপ জিনিসকে ডিলিট করবে। দেখো না আমার দর্শক বন্ধুরা, এবং ভিডিও শেয়ার করো। তুমি তো দেখছো, আরো মানুষ জানো, এতটা জানার তোমাদের আছে। বাত আর পিত্ত, কফ নিয়ে তোমরা কল্পনা করতে পারবে না। প্রতি মুহূর্তের মধ্যে জানা। বাত, পিত্ত, কফ থেকে কি কি রোগ হয়, কিভাবে তাদেরকে শান্ত করবে। তারা তো শান্ত করতে হবে না, তবেই তো তুমি বাঁচতে পারবে। আজকে বাতের প্রকোপ বেড়ে গেছে, কি করে বাত শান্ত করবে? বাতও কিন্তু খাদ্যের মধ্যে। বাত রোগীরা কিভাবে স্নান করবে, কিভাবে খাবে, খাবার পর কি করে বজ্রাসনে বসবে, কিভাবে জল খাবে, কিভাবে দাঁড়াবে, উঠবে, বসবে, শোবে, সব প্রতিটি জিনিসকে নিয়ে ভিডিও। তবে তোমরা শিখতে পারবে, জানতে পারবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটাকে কিন্তু স্কিপ করে কেউ দেখো না, ভিডিওটাকে পুরো সম্পূর্ণ ভিডিও দেখো। যে ভিডিওটা দেখলে পরে তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখার পরে শেয়ার করো, বহু মানুষের কাছে ভিডিওকে পৌঁছে দাও। তবেই তো তুমি ভালো কাজ করছো। এটা তুমি ভালো কাজ করছো। তুমি যত ভালো কাজ করবে, তোমার ভালো কিন্তু ঈশ্বর করবে, জানো। সময় খারাপ হয়, সময় ভালো হয়। আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, ভালোর পরে খারাপ, খারাপ। এ তো জড়িয়ে আমাদের জীবন, না? এটা নিয়েই সব কিছু। তা আমরা কি বলতো, শুধু আমি খাবো, আমি ভালো হব, আমি পড়বো, না, আমি না, আমরা সবাই ভালো হব। আমরা যোগ দিয়ে সবাই ভালো হতে চাই, রোগমুক্ত জীবন পেতে চাই। আসো না, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে পতঞ্জলি যোগপীঠ স্বামীজি মহারাজের সাথে আমরা সবাই যুক্ত হয়ে গিয়ে আমরা ভালো ভারতবর্ষ গড়ি, আমরা সুস্থ ভারতবর্ষ গড়ি। আমরা মিলেমিশে একসাথে থাকি, যোগযুক্ত জীবন পাই। আমরা যোগযুক্ত জীবন পাই এবং রোগমুক্ত জীবন পাই। আমরা যোগযুক্ত জীবন পাবো, আবার রোগমুক্ত জীবন পাবো। আসো না, সবাই একসাথে আমরা মিলে কাজ করি। প্রণাম।